আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদকে অকাট্য রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ প্রধান উপদেষ্টার, বাস্তবায়নের দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর মন্তব্য আলী রিয়াজের। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে প্রত্যাশা বিএনপির, সার্বিক সহযোগিতার আশ্বাস জাতিসংঘের, গোয়েন লুইসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনা ঘটেনি দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার, গুজব ছড়িয়ে ভারত ও ফ্যাসিস্টের দোসরদের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ, ১৪৪ ধারা প্রত্যাহারের স্বাভাবিক জনজীবন। নির্বাচনের আগে জামাত আমিরের দায়িত্বে নতুন মুখ আসার সম্ভাবনা, আলোচনায় শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়ার ও মুজিবুর রহমান। এবং আওয়ামী লীগ শুধুমাত্র ২০০৯ সালে নির্বাচিত হয়েছে, পরবর্তী ৩ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, মন্তব্য রিজওয়ানা হাসানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে একমতে আসতে রাজনৈতিক দলগুলোর সাথে শেষ দফার বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে অংশ নিয়েছে ৩০টি রাজনৈতিক দল। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, ১৫ অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের পন্থা নিয়ে ঐক্যে পৌঁছাতে হবে। রাজনৈতিক দলগুলো একমত হলে বিশেষজ্ঞদের সাথে আর আলোচনায় বসবে না কমিশন। তবে দলগুলো একমত না হলে সনদ বাস্তবায়নের একাধিক উপায় পরামর্শ আকারে অন্তর্বর্তী সরকারকে দেবে কমিশন। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর। এর আগে সকালে সনদ বাস্তবায়ন নিয়ে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই সনদকে একটি অকাট্য রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ দেন বলে জানান কমিশনের সহ সভাপতি। আমাদের লক্ষ্য হচ্ছে, যদি আজকে আবারও বলি ৩০টি রাজনৈতিক দল এখানে উপস্থিত, আপনারা যদি এক জায়গায় আসেন তাহলে আমরা বিশেষজ্ঞদের সাথে বসবই না, কিন্তু যদি প্রয়োজন হয় বিশেষজ্ঞদের সাথে আবার বসার, তাহলে সেটা আমরা বসবো। যে কারণে আমি বললাম যে চূড়ান্ত বলাটা সঠিক হয়নি আমাদের, তারপরেও কিছু মতামতদের আছে। সবচেয়ে বড় হচ্ছে নাগরিকদের অধিকারের প্রশ্ন, নাগরিকদের অবদান, আপনাদের দলের কর্মীদের অবদান। তারা আমাদের দিকে, যারা বেঁচে আছেন, যারা প্রাণ দিয়েছেন, তারা আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন। যারা বেঁচে আছেন আহত অবস্থায়, তারা আমাদের কাছে এই প্রত্যাশা করছেন, নাগরিকরা এই প্রত্যাশা করছেন। আসুন আমরা সকলে মিলে সেই প্রত্যাশা জায়গাটা থেকে যেতে পারি। খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের এক বৈঠকে তথ্য জানিয়েছেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু, বাস্তবায়ন পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আলোচনা হয়। অধ্যাপক আলী রিয়াজ বলেন, কমিশন সব রাজনৈতিক দল ও গণমাধ্যমের কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে। প্রধান উপদেষ্টা কমিশনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ে চূড়ান্ত অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। দেশের মানুষের মতো বিশ্ববাসীও প্রত্যাশা করে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে বলে মনে করে বিএনপি। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এমন আশাবাদ জানানো হয়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট, বিভিন্ন খাতে জাতিসংঘের সহায়তা নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে গোয়েন লুইস বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে প্রস্তুত জাতিসংঘ। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে, এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে।
এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। UN we're doing what we can to support the election commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. There is a lot of work that I know all of the political parties have been engaged in terms of building consensus, and I think we're all very much looking forward to that process being taken forward in the coming months and years. খাগড়াছড়িতে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে পার্বত্য এলাকা অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত ও পতিত ফ্যাসিস্টের দোসররা। দুর্গাপূজায় দেশের 793টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। সেই সাথে ভারতের প্রধান উপদেষ্টাকে অসুরের মূর্তি বানিয়ে অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সমস্যার সময় কড়া নজরদারি, দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজা মণ্ডপ কমিটির সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি। আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারের পর আজ সকাল 6টা থেকে খাগড়াছড়ি সদর ও গুইমারায় 144 ধারা তুলে নিয়েছে প্রশাসন। 8 দিন পর 144 ধারা প্রত্যাহার করায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানও শিথিল করা হয়েছে। ফলে খাগড়াছড়ির মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এর আগে স্কুল ছাত্রী ধর্ষণ ঘটনা ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে গত 27 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে 144 ধারা জারি করে প্রশাসন। বর্তমান তুলে দিচ্ছে, বর্তমান করেন খাগড়াছড়ির ভিতরে মানুষ পাহাড়ি বাঙালি সবাই আসতেছে, বাজার সাজা করতেছে, চারিদিকে আছে, কোনো সমস্যা নাই। এখন মোটামুটি ভালোই লোকজন আসতেছে, সাজেকে যাচ্ছে, বেজাহিনা হইতেছি, তারপরে এখন স্বাভাবিক চলতেছি। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে তিনি বলেন, দলটির বিরুদ্ধে করা অভিযোগ যাচাই বাছাই চলছে। আওয়ামী লীগের বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ বেশ কয়েকজন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর শুনানি সম্পন্ন হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। আগামীকাল অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ চলছে চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণদের খুঁজে বের করে তারেক রহমানের উদ্যোগে তাদের মেধা বিকাশে বিএনপি সব ধরনের সহায়তা করে যাবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ফর্মুলা কার তৈরি করে চীনের আন্তর্জাতিক মেলায় অংশ নিতে যাওয়া গাজীপুর ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজির শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশের তরুণরা শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নানা প্রতিযোগিতায় দেশের জন্য সাফল্য বয়ে এনেছে। প্রতিভাবান শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সহযোগিতা পেলে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন রিজভী। আমরা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়। ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করেন, এটা ভেঙে ফেলে। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, আপনি বিভিন্ন
ইয়েতে যাবেন, জেলা শহরগুলোতে যাবেন, দেখবেন প্রাইমারি স্কুলের হাল এতই মানে খারাপ অবস্থা, আমি নিজের চোখে দেখেছি। নির্বাচনের আগে জামাতের আমিরের দায়িত্বে আসতে পারে নতুন মুখ। রুকনদের ভোটের মাধ্যমে ডিসেম্বরের শেষের দিকে জানা যাবে কে হচ্ছেন আমির। অন্যান্য দলের মতো জামাতের প্রার্থীদের নাম প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী হতে পারে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খায়রুল ইসলামের রিপোর্ট। খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির মাঠে সক্রিয় জামায়াত ইসলামী। তবে দলটির নানা তৎপরতা ছাপিয়ে সবার নজর কাড়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ইসলামী আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনে তার প্রেরণা ও উৎসাহমূলক নানা বক্তব্য। আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। জুলাই বিপ্লবের পর তার দক্ষ নেতৃত্বে উজ্জীবিত জামায়াতের নেতাকর্মীরাও জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে দলটির রাজপথে উত্তেজনা বাড়িয়েছে। সব আসনে প্রার্থী চূড়ান্ত করে ভোটের প্রস্তুতিও নিচ্ছে জামাত। তবে এসব তৎপরতার মধ্যেও জোর আলোচনায় এসেছে নতুন আমির নির্বাচন নিয়ে। ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল থেকে জামায়াতের আমির নির্বাচিত হন 2019 সালের নভেম্বরে। 2022 সালে তার মেয়াদ শেষ হলে 2023 ও 25 সেশনে তিনি আবারও আমির নির্বাচিত হন। এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে তার দ্বিতীয় মেয়াদ। দলটির গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য নির্বাচিত হন আমির। সেই হিসেবে আগামী জানুয়ারি মাসেই ঠিক হবে নতুন আমির। এজন্য চলতি মাসের মাঝামাঝি সময় সারা দেশে রোকন সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। আমিরে জামাতের নির্বাচনটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 সদস্যের একটি নির্বাচন কমিশন আছেন আমাদের, একজন প্রধান নির্বাচন কমিশনার আর বাকিরা আছেন এর সদস্য। 25শে ডিসেম্বরের আগেই ওনারা বসে, নির্বাচন কমিশন বসে নির্বাচনের প্রস্তুতি নেন, ব্যালট পেপার রেডি করেন। আমরা গোপন ব্যালটে এখানে হয়, পরে বিভিন্ন জেলা এবং মহানগরগুলোতে প্রিজাইডিং অফিসার তারা নিয়োগ করেন, দায়িত্বশীলদের দায়িত্ব দেওয়া হয়, এটা টিম করে দেওয়া হয় স্ব এলাকায়। আমির নির্বাচনের জন্য কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যরা 3 জনের নাম প্রস্তাব করবেন। সারা দেশের 1 লাখেরও বেশি রোকন এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে আমির হিসেবে ভোট দেবেন। চাইলে রোকন সদস্যরা এই 3 জনের বাইরেও পছন্দের যে কোনো রোকন সদস্যকে ভোট দিতে পারবেন বলেও জানান জামায়াতের এই নেতা। ভোট নেওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু রোকনদের সংখ্যা 2000, 3000, 4000, 5000 আছেন কোনো জেলাতে বা মহানগরে, তো সেখানে আমরা একসাথে কোনো একটা হলে, কমিউনিটি সেন্টারে, এগুলোতে আমরা আয়োজন করি। সেখানে আগে জানানো হয়, চিঠি দেওয়া হয়, রোকনরা আসেন, ওনারা ভোট দেন। অন্যান্য দলের মতো জামায়াতের প্রার্থীদের নাম প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে 2026 থেকে 28 সেশনের জন্য সম্ভাব্য প্রার্থী হতে পারেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, দলের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ শুধু 2009-এ নির্বাচিত হয়েছিল, পরবর্তী সময়ের নির্বাচনগুলো কোনো নির্বাচন ছিল না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অনির্বাচিত সরকারের পতন হয়েছে। রাজধানীর গুলশানে একটি হোটেলে রিজিওনাল ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং অ্যালায়েন্স আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, বিগত সময়ে শাসক খারাপ হলে তাদের না বলার অধিকার জনগণের ছিল না। বাংলাদেশের এই পট পরিবর্তনে সরকার বিনিয়োগের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজন গণতান্ত্রিক স্থিতিশীলতা। Student-led movement which managed to get rid of the regime that was never elected. It was only elected back in 2009, but people say many things about 2009 election as well. But I for myself would say that I voted in that election. In the next few elections, 2014, 2018, 2024, we did not even have an election. When I talk about investment, the first basic thing that people need to have in place is a democratic system. রাজধানীর দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
এ সময় বক্তারা অভিযোগ করেন এস আলম ইসলামী ব্যাংক দখলের পর 2017 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত শুধুমাত্র চট্টগ্রাম থেকে 7,224 জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এতে মেধাবী প্রার্থীরা বঞ্চিত হয়েছে এবং ব্যাংকের সেবার মান ভেঙে পড়েছে। তাই তারা এস আলম সহ অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের দ্রুত অপসারণ এবং সারা দেশ থেকে মেধার ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবি জানান। এর আগে কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ে গত 27 সেপ্টেম্বর মূল্যায়ন পরীক্ষা আয়োজন করা হলেও 5,385 জনের মধ্যে 4,971 জনই পরীক্ষা দিতে অস্বীকৃতি জানায়। পরীক্ষায় অংশ নেন মাত্র 414 জন কর্মকর্তা। যারা পরীক্ষা দেয়নি তাদের ওএসডি এবং বিদ্রোহী 400 জনকে এরই মধ্যে চাকরিচ্যুত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। দেশে শিক্ষার মান উন্নয়নের অর্থের চেয়ে বেশি প্রয়োজন সুশাসনের ও জবাবদিহিতা। রাজধানীর একটি হোটেলে শিক্ষা নিয়ে বিএনপি আয়োজিত এক সেমিনারে বক্তারা কথা বলেন। তারা বলেন, শিক্ষকদের জীবন মানের উন্নয়ন না করলে শিক্ষা কার্যক্রম উন্নত করা সম্ভব নয়। আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমানুল্লাহ বলেন, সঠিক রাজনৈতিক দর্শন ও পরিকল্পনা ছাড়া কোনো শিক্ষা স্বাস্থ্যসহ কোনো খাতে উন্নয়ন সম্ভব নয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মামুন আহমেদ বলেন, গত 15 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে দেশে নৈতিকতা এবং মূল্যবোধের অবক্ষয় হয়েছে। এ থেকে উত্তরণে প্রয়োজন টেকসই পরিকল্পনা। আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসার প্রতিনিধিরা অংশ নেন। More than 15 years of autocratic regime we were in. The country is witnessing erosion of values in the society and the ethical standard is falling down. So we must restore it. For having this, we need to introduce ethical and moral teaching curriculum in right from the school. জয়পুরহাটের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের উন্নয়নে 18টি প্রকল্পের কাজ গত 1 বছর ধরে থমকে আছে। 2023 সালে কাজ শুরু হলো, 24-এর 5 আগস্টের পর থেকে বন্ধ আছে সব সড়কের উন্নয়ন কাজ। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ আসে 572 কোটি 82 লাখ 61 হাজার টাকা। 18টি প্রকল্পের মাধ্যমে জেলার 5টি উপজেলার শতাধিক গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2-এর আওতায় সড়কগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2023 সালের সেপ্টেম্বরে। 1 বছরের মধ্যে সব কাজ শেষ হওয়ার কথা থাকলেও 5 আগস্টের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা গা ঢাকা দেওয়ায় থেমে যায় এর উন্নয়ন কাজ। সেই থেকে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। প্রায় লক্ষাধিক মানুষ আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করে। 2 বছর আগে খোয়া বিছে পালিয়ে গেছে, জায়গা জায়গা ভাঙে আলে গেছে। আমাদের ভ্যান গাড়ি এগুলা নিয়ে যাওয়ার সমস্যা হয়। ময়লা পানি কাদু জমে থাকে, তাদের পায়ে এলে ময়লা পানি বললে তো পচা ঘা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ছেলেপেলে স্কুলে যেতে পারে না। আশা করছি নতুন সরকার আসে আমাদের রাস্তাঘাট তাড়াতাড়ি ভালো হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির এই প্রকৌশলীর। জয়পুরহাটে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কার্পেটিং এর কাজ আপাতত বন্ধ আছে। আবহাওয়া অনুকূলে পরিবেশে আসলে আমাদের কার্পেটিং এর কাজগুলো শুরু হবে ইনশাআল্লাহ। তখন দেখবেন কাজের অনেক গতি পাবে। জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়ক উন্নয়নের কাজ শেষ করতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ও হামলা বন্ধের আহ্বানের পরও গাজায় হামলা চালিয়ে অন্তত 70 জনকে হত্যা করেছে ইসরায়েল। একই সাথে ফিলিস্তিনিদের গাজা নগরীতে ফিরে না আসতে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে ও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয় হামাস। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে। অগ্রগতিও হয়েছে উদ্যোগটির। ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার আলোকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। ইহুদি নেতা নেতানিয়াহুও বলছিলেন শিগগিরই মিশরে শান্তি চুক্তির সব বিষয়গুলো চূড়ান্ত করা হবে। It will free our hostages, end Hamas's tyranny in Gaza, and enable a more secure and prosperous future for the peoples of our region. তবে গাজায় হামলা বন্ধে নেতানিয়াহু সরকারের প্রতি ট্রাম্পের আহ্বানের পরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজ সকাল পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় দখলদারদের হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দিনভর গাজার বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে আল শিফা, আল আওদা এবং নাসের হাসপাতালে একের পর এক মরদেহ আসতে থাকে। শান্তি চুক্তির আহ্বানের পরেও ইসরায়েলের এমন হামলায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। সাধারণ নাগরিকদের সঙ্গে সহমত জানিয়ে হাজার হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসেন। দাবি জানান দ্রুত গাজায় হামলা বন্ধের। সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস জানায় সবচেয়ে বড় বিক্ষোভগুলো হয় স্পেন, ইতালি ও পর্তুগালে। এর আগে ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা শান্তি পরিকল্পনা মেনে নেয়ার জন্য রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি রাজি না হয় তাহলে গাজায় নরক নেমে আসবে। তবে শান্তি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার পরেও দখলদারদের একের পর এক হামলা, ইসরায়েলের এই দ্বিমুখী অবস্থান গাজা সংকটকে আরো জটিল করে তুলছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে ২,২১৮ জন বাংলাদেশি বন্দী আছে বলে জানিয়েছে দেশটির জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো এনসিআরবি। এই বন্দীদের মধ্যে ৭৭৮ জন দণ্ডপ্রাপ্ত এবং ১,৪৪০ জন বিচারাধীন। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলছে, ভারতের মোট ৬,৯৫৬ জন বিদেশি বন্দীর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, আর দ্বিতীয় স্থানে আছে মিয়ানমার। তবে ভারতের বিভিন্ন রাজ্যে কতজন বাংলাদেশি বন্দী রয়েছে সে তথ্য পাওয়া যায়নি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক প্রণোদনা ও বাড়ি ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা জানান। তিনি বলেন, এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে। এসএসসি পরীক্ষায় আগের মতো অতিরঞ্জিত নম্বর দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সৌদি আরব সম্ভাবনাময় ও বিকল্প বাজার হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SABCCI। বিশেষ করে টেক্সটাইল, জনশক্তি রপ্তানি, তথ্য প্রযুক্তি ও কৃষিপণ্য রপ্তানিতে বিশেষ সুযোগ রয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি আশরাফুল হক চৌধুরী। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। তিনি জানান, সৌদি বাংলাদেশ চেম্বারের উদ্বোধন উপলক্ষে আগামীকাল থেকে ৩ দিন ব্যাপী বাণিজ্যিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নেবেন সৌদি আরবের ২০ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ FDI অথবা যৌথ উদ্যোগের মাধ্যমে পেট্রোকেমিক্যাল, ক্রুড অয়েল রিফাইনারি, ইস্পাত, খাদ্য শিল্প, কৃষি রাসায়নিক সার, টেক্সটাইল, বন্দর ব্যবস্থাপনা, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, IT ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টর নানা খাতে বিনিয়োগ করতে পারে।
এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আজ দেশের ইতিহাসের সর্বোচ্চ দামের স্বর্ণের বেচাকেনা চলছে। শনিবার রাতে 22 ক্যারেট স্বর্ণের দাম 2192 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 1,97,576 টাকা। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি 1,88,595 টাকা, 18 ক্যারেট ভরি প্রতি 1,61,651 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি 1,34,253 টাকা। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় মূল্য সমন্বয় করা হয়েছে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আবারও উত্তপ্ত পাক ভারত পরিস্থিতি। পাকিস্তান নিয়ে ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের বক্তব্যের কড়া প্রতিক্রিয়ায় পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত যদি আবারও যুদ্ধ চাপিয়ে দেয় তবে তাদের যেসব যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে সেগুলোর ধ্বংসস্তূপের নিচে তাদের কবর দেয়া হবে। পাক প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, পরাজয়ের পর ভারতের জনমত এখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলে গেছে। এর আগে গেল শুক্রবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেন, দেশটি যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তাহলে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে। রাজস্থানের একটি সেনা পোস্টে এক বক্তব্যে তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরে যে সংযম বজায় রেখেছিল ভারত তা আর রাখা হবে না। এবার ভারত এমন কিছু করবে যাতে পাকিস্তানের মানচিত্র থাকবে না। এবারে খেলার খবর। টি-20 সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের শারজায় আজ রাতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। টানা 2 ম্যাচ জিতে আগে সিরিজটি নিজেদের করে নেওয়ায় টাইগারদের সামনে এখন রশিদ খানের দলকে হোয়াইট ওয়াশ করার হাতছানি। তবে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার মুখ্য নয় টাইগারদের কাছে, জয়ের ধারা অব্যাহত রাখায় লাল সবুজের দলের লক্ষ্য, আর সেটাই করতে মনোযোগী এখন বাংলাদেশের ক্রিকেটাররা। এদিকে এই ম্যাচ জয়ে ফেভারিট হিসেবে খেলতে নামবে জাকের আলী তাওহিদরা। 2 দলের 15 বারের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে 8টিতে আর আফগানিস্তানের জয় 7 ম্যাচে। শারজায় বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। সংবাদ শেষ করছি বিড়ালের মিলন মেলার খবর দিয়ে। কুমিল্লায় ব্যতিক্রমী এক মিলন মেলায় মানুষ নয়, বাহারি পোশাকে হাজির হয় পোষা বিড়ালেরা। নগরীর কবি নজরুল ইনস্টিটিউটে বসে এমনই প্রাণীপ্রেমীদের মিলন মেলা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে কুমিল্লায় আয়োজন করা হয় ব্যতিক্রমী বিড়ালের মিলন মেলা। নিজেদের পোষা প্রাণীকে নানা ঢঙে সাজিয়ে এতে অংশ নেন বিড়াল প্রেমীরা। এই মিলন মেলা এই অনুষ্ঠান আমরা যারা বিড়াল প্রাণী পালি তাদেরকে আরো উৎসাহ বাড়ায় দেয়। বিড়ালকে ভালোবাসি, তাই বিড়ালকে আদর করা। বিড়াল তো হচ্ছে এখন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। বিড়াল কিন্তু মনতান্ত্রিকভাবে ইতিবাচক প্রভাবগুলো কিন্তু মানুষের মধ্যে ফেলে, মানুষের একাকিত্ব ভালোবাসার নিদর্শন কিন্তু বিড়াল। আয়োজন থেকে শুধু পোষা প্রাণী নয়, রাস্তার অবহেলিত প্রাণীদের প্রতিও সদয় হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দুর্ঘটনা রোধে রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওতায় আনার দাবি তাদের। আমরা প্রাণীকে নির্যাতন না করে ভালোবাসবো, কারণ আল্লাহ তাআলার সৃষ্টির প্রাণীগুলোও একটা অংশ। অর্ধশতাধিক বিড়াল অংশ নেয় এই আয়োজনে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই সনদকে অকাট্য রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ প্রধান উপদেষ্টার, বাস্তবায়নের দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর মন্তব্য আলী রিয়াজের।
জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে প্রত্যাশা বিএনপির। সার্বিক সহযোগিতার আশা জাতিসংঘের গোয়েন লুইসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনা ঘটেনি দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। গুজব ছড়িয়ে ভারত ও ফ্যাসিস্টের দোসরদের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ। 144 ধারা প্রত্যাহারের স্বাভাবিক জনজীবন। নির্বাচনের আগে জামাত আমিরের দায়িত্বে নতুন মুখ আসার সম্ভাবনা। আলোচনায় শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়ার ও মুজিবুর রহমান। এবং আওয়ামী লীগ শুধুমাত্র 2009 সালে নির্বাচিত হয়েছে, পরবর্তী 3 নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, মন্তব্য রিজওয়ানা হাসানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।